রিমোপা এই যে ওরে আল্লাহ, এটা কি হলো? আল্লাহ, কি ব্যাপার আম্মা, আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? আরে যে মেয়ে সংসার ভাঙে তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে? আরে কি বলতেছেন এইসব আবল তাবল? কার সংসার ভাঙলো? লিমা, লিমা, হেই লিমা, 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 লিমা। তোমার গলা টিপে ধরছে রফিক। এই তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তা তোমার আম্মার জিজ্ঞেস করো এরকম করতেছে কেন। এই আপনি এরকম করতেছেন কেন বলেন? মা কি হয়েছে আমাকে বলো, কান্নাকাটি বন্ধ করার চেষ্টা করো। পারবা? তোর সংসার ভেঙে গেছে, তোর কপাল পুড়েছে। কি উল্টাপাল্টা কথা বলছো? কপাল পড়ছে, সংসার ভাঙছে মানে? তোর জামাই ওই মহিলার সাথে পরকিয়া করছে। আম্মা কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। আন্টি ফর গড সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। রফিক ভাইকে আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর আপনি এগুলো বলতেছেন? নেকা ষষ্ঠী, তোমার নিজের ভাইয়ের মতো দেখো, তাই না? বুড়া টাকলা একটা বিটারে কেন বিয়ে করছো আমরা জানি না, টাকার জন্য বিয়ে করছো। এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী, তাকে পটানোর চেষ্টা করতেছো। ওই বুড়া বেটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলে পড়তে পারো, সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো। আন্টি এনাফ ইজ এনাফ, অনেক বলছেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না। আম্মা এই সামান্য বিষয়টা আপনি টেনে টুনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? ওরে বাবা রে বাবা, মানুষের জন্য তোমার এত দরদ। আমরা মা মেয়ে কাজ করি, কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না, আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে। কোন কাজটা না করি বাসার? আর আমি যেটা করতে যাই সেটাই তো দোষ। কাজ করলেও দোষ, না করলেও দোষ, এই জন্য কাজ করি না। আরে না জানলে দোষ ধরবো না? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না, আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? চলেন। এগুলো তো কি করতেছেন আন্টি? আমার কাপড় আমাকে দেন। এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসবো, আর তুমি গিয়ে নিয়ে আসবা। নিজের কাজ নিজে করবা। কখনো আমার মেয়ের জামাই দিয়ে তুমি কাজ করাবা না। আমার মেয়ের জামাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে, আর কেউ না। গোল্ড ডিগার কোথাকার। ভাবি, আপনার আম্মা এটা আমাকে কি বলে গেল? ভাবি আম রিয়েলি সরি, মুরব্বী মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলছে। নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে তাই না? জুতা মেরে গরু দান, আপনারা ভালোই করতে পারেন। সরি ভাবি। কি ভাবছিস তুই? তোর কাপড় চোপড় নেওয়ার জন্য আমি এখানে ডাকছি? মোটেও না। তখন আমি আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সামনে তোরে কিছু বলতে পারি নাই। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই কি মনে করছিস আমারে সরল সহজ মা ভাবছস? তুই আমারে যতটা সরল সহজ ভাবিস আমি কিন্তু তা না। আমি অনেক খারাপ। তুই আমার মেয়ের জামাইয়ের দিকে নজর দিছিস না, তোর চোখ আমি তুলে নিব, নিয়ে মার্বেল খেলবো, বুঝছিস? কাপড় দেন। কিসের কাপড় দিব? আজকে তোর আমি শিক্ষা দিব। ওই তুই বল, আমার মায়ের জামাইয়ের দিকে নজর দিবি? দিবি আমার মায়ের জামাইয়ের দিকে নজর? ছাড়েন বলতেছি। কি স্যার, ছাড়েন। আগে বল আমার মায়ের জামাইয়ের দিকে তুই নজর দিবি কিনা? কাপড় দিবেন। আপনাদের ফাইল জমা দেওয়ার কথা ছিল 3 দিন আগে। আজকে প্রেজেন্টেশনের স্লাইড সবকিছু রেডি থাকার কথা, আজকে ক্লায়েন্ট মিটিং, কোনো কিছু রেডি না। আপনারা অফিসে কেন আসেন বলেন তো? কোনো কাজ তো ঠিকঠাক মতো করেন না। আপনাদের জন্য এমডি স্যারের কাছে প্রতিনিয়ত আমার কথা শুনতে হয়। আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন।
আপনারা রিজাইন নেন, সুইটেবল কাউকে আমরা হায়ার করে তারপর অফিসে কাজ করাবো। ফাইলের প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু জানতে চাই সেটা। ম্যাম, রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি, উনি যদি জমা না দেয় আমরা কি করব? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি, ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। যাই হোক, এখন কাজটা শেষ করে আপনি ফাইলটা আজকের মধ্যে জমা দিবেন। আপনারা যান। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা। আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন, দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। অফিস থেকে বাইরে হইতে দেরি করলি কেন? এটা ফাইল রেডি করে দিয়ে তারপর আসলাম। আমার এত রাতে ডাকছিস কি লেগে রাখো? মনটা ভালো না রে। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন, তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেতে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা আর জীবন তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। বলছিলাম, বলছে এখন সংসারে তার দরকার নাই, তার মা আছে, তার মা কাজ করে সংসারে, সে চাকরি করবে। শুরুতেই তোর বউ তোর পায়া বুঝছে, যদি পয়লা দিন থেকে যদি তারা টাইট দিতা তাহলে তোমার আজকে এই দিনটা দেখা লাগতো। এখন যেটা ভালো মন চায় ওটা করো। আর আমার অফিসে যদি কোনো নিয়োগ আসে আমি তোমার জানাবো। মেলা রাইতে তোর বাসায় যাবো। বাসায় যাইতে ইচ্ছা করে না, বাসায় যাইতে ইচ্ছা করে না, অফিসেও থাকতে ইচ্ছা করে না, সব জায়গায় আমার জেলখানা মনে হয়। কোনো একটা প্রজেক্টের কাজে যদি ঢাকার বাইরে যেতে পারতাম, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারতাম। ওটা পরের হিসাব, লো আমি তো নামাই দিতে বয়। ফাইজলামি শুরু করছে কয়েকদিন ধরে। দারোয়ান বাচ্চু, এই ফকিরা যে উপরে তুমি দেখো না চোখে, ফাইজলামি শুরু করছে। দর্শি মানে এই কে কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? আমি কি করে বলবো আপনি কি? আপনি তো আমার চোখ ধরেছেন। আন্দাজ করেন। আমার তো চেষ্টা করার দরকার নাই, আপনি আমার চোখ ধরছেন। চোখ ছাড়ান বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন এখান থেকে মার খাওয়াবো? লোকজন দায়িকা কোনো লাভ হবে না। বিআই নের চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়ে নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আইসা দেখো কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাইজলামি শুরু করছে, আমার শ্রীলঙ্কা হানি করতেছে। জানো বাঁচাও আমারে। ওটা টুকটুনি আমার, তো এত বড় সাহস তুই আমার বড় গাড়ি স্কুল করছিস? ইয়া আল্লাহ, আমি কারে ধরে ধরছি? এটা তোমার বিআই না। ফাইজলামি করস না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বাটা। আই তোর বিয়ে লাগে আমি না। না 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 না, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসাইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি কোন ভুল জায়গায় টোকা দিছি। বুইরা বেটা লুচ্চা বেটা ধরা খাইয়া তুমি এখন কাহিনী বানাও না। এই পুলিশে খবর দাও। আর পুলিশে খবর দিয়েন না,
আমি সত্য কইতেছি, আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলায় কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিয়াইন। আমি আমার বিয়াইনকে একটা চমক দিতে গিয়ে বলবি না তোমারে দেরা বালাইছি রে মা। মিথ্যা বলতেছেন না তো, আপনি সত্যি বলতেছেন? কি আপনার ছেলে, কি আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক? মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তো বাস্তা ফেরলা, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। আঙ্কেল যা হওয়ার হয়েছে, প্লিজ কিছু মনে করেন না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ কেউ বাসায় নাই, আন্টিও বাসায় নাই। আপনি আমার বাসায় চলেন, আপনাকে শরবত বানাতে একটু খান, একটু রেস্ট করেন। না মা জননী, দরকার নাই, তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো, আমার পেট ভরে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নাই, বিয়াই আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, এই চলো। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে, বৈশা বৈশা খাবারের জন্য কাঁদতেছে। এ কি? হ্যাঁ, আরে বিয়াই আইছে। এই এই কি শুরু করছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে, তাই না? খুব ভালো করছে। সি সি সি, এগুলো কি বলতেছেন বিয়াই? আমারে তো রফিক ঠিকানা দিয়ে দিছিল এই বাড়ির, এই যে এই তালায়। এখন এই তালার কোন দরজা আপনাকে সেটা তো আমি জানি না। আমি তো ভুল কইরা ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইর হইছে, আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি, তারপরে জামাই বউ দুজনে মিলা আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনার আদর করবে? আহারে, আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিয়াইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? আহ, কি বলতেছেন? বিয়াই তো অবশ্যই বিয়াইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ অবশ্যই পারে, কিন্তু সেটা তো আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে, তাই না? আপনার সাথে আমার সাথে তো যায় না, অতএব আপনি আমাকে ধরতে পারেন না, তাই না? বিয়াইন যেই মাইট দিছে আসেন একটু গলা। এই, আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম কার মধ্যে আসবেন না, আসেন ঘরে আসেন। দেখেন বিয়াই, আপনার জন্য কোমর পানিতে নাইমান নিজের ক্ষেতের কচু উঠাই নিয়ে আইছে। এই কোমর পানিতে নামতে গিয়া সারা শরীরে এমন চুলকানি উঠছে, চুলকাইতে চুলকাইতে খাল বাকলা উঠে গেছে। দেখেন, দেখবেন। এই খবরদার খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে ঠিক আছে, কি সমস্যা আপনার? হ্যাঁ, আরো আছে, দেখেন, গাছের নারিকেল। মনে করতে পারেন বাজার থেকে আনছি, না বাজার থেকে আনি নাই, নিজের গাছের। বয়স হয়েছে আমার, সেটা ভাবতেছেন? জি না, চাই লাভ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। মুড়ি দেখেন, দুনিয়ারে কইছিলাম যে একটু মুড়ি বাইজাতে, সে তো পারলই না, 1 কেজি চাই নষ্ট করে ফেলাইছি। তারপরে আমি নিজে ভাইজা নিয়ে আইছি আপনার জন্য। এই মুড়ি বিকালবেলা আমি আর আপনি চায়ের সাথে বসে খাবো আর গল্প করবো। আমি পছন্দ করি না, মানে? আমি একটা জিনিসও পছন্দ করি না। আরে বিয়াই, গ্রামের তাজা জিনিস, এইগুলার মধ্যে কোনো ওষুধ থাকে না, একদম টাটকা, খাইলে বুঝবেন কি মজা। আমি বুঝতে পেরেছি, এগুলো ছাড়া আপনার চলেই না, অতএব আপনি যে কদিন এই বাসায় থাকবেন আপনি নিজেই এগুলো খাবেন। জি জি, আমি তো অবশ্যই খাবো, আমরা তো এগুলাই খাই, আমরা তো টাটকা খাই, আমরা তো ভেজাল খাই না, ওষুধ দেওয়া জিনিস খাই না। আব্বা, কি হয়েছে তোমার? তুমি কি মারামারি করছো? কি করছো আব্বা? তোমার কি বয়স হয়েছে না? এই বয়সে তো রাগ থাকলে হয়, মারামারি কেন করছো? আরে কে বলছে মারামারি করছি? কে বলছে মানে? আম্মা বলছে, এই জন্যই তো অফিস থেকে দৌড়ে চলে আসলাম। এইটা কি বিয়াই? আসতে না আসতে ছেলে মেয়েদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে দিলেন আমি মারামারি করছি? আমি মিথ্যা কথা বলছি? আপনি মারামারির থেকেও খারাপ কাজ করেছেন। আমাকে ভেবে পাশের বাড়ির মহিলাকে আপনি জড়িয়ে ধরেছেন, আর আমি হলে আপনি জড়াই ধরবেন কেন? আপনার সাথে কি আমার জড়াজড়ি সম্পর্ক নাকি? অবশ্যই, বিয়াই তো বিয়াইকে জড়াই ধরতেই পারে। আব্বা, তুমি গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মধ্যে কোনো প্যাচ নাই, কিন্তু শহরের মানুষ এত সহজ সরল না, তাদের মধ্যে অনেক প্যাচ গোছ আছে, এসব বুঝবা না তুমি। আসো দেখি কিনা, দেখি লিমা, তো জামাই কি আমাদের দুজনকে ইন্ডিকেট করে কথাগুলো বললো?
আরে না মা, তুমি শুধু শুধু ওভার থিঙ্ক করতেছো। ইন্ডিকেট করে কেন বলবে? তুমি বসো তো, বসো, মাথা ঠান্ডা করো। ভাল লাগে দৌড়াদৌড়ি করে অফিস থেকে চলে আসছি। আরে কি বলিস, তুই বুঝতে পারছিস কি সমস্যা? ভাবছিলাম 7-8 ঘন্টা বাসের ঝাঁকি খাইতে খাইতে পোলার বাড়িতে আইছি, একটু মজা কইরা বেশি কইরা ভাত খাইয়া ঘুম দিব। কিসের ঘুম কিসের খাওয়া, এই খাবার কি মুখে খায়? এটা কেমনে খায় মানুষ? হাত দিয়ে খাবেন কেন? আপনি কি লন্ডন থেকে আসছেন নাকি যে আপনি হাত দিয়ে খাইতে পারবেন না, চামচ দিয়ে খাইতে হবে? আইলিমা, তো শ্বশুরে কাঁটা চামচ দে, কাঁটা চামচ ছাড়া সে খাইতে পারবে না, লন্ডন থেকে আসছে। আরে হাত দিয়া খাই আর কাঁটা চামচ দিয়া খাই, ঘটনা তো একই। এটা কোনো রান্না হইছে? হ্যাঁ, এই যে সবজি, এটা তো পুরা কাঁচা কাঁচা। এই দেখ, বাজি করছে, এটা লবণ দেয় নাই। এই যে মাংস রান্না করছে কষায় নাই। এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ হইতেছে। কি বাদ দাও না, খাও না। কি বাদ দিব? বিআইন, আপনি তো মহিলা মানুষ, ওরা দুজনে তো অফিসে থাকে, আপনি কেমনে খাবেন খাবার? হ্যাঁ, যেই বিটিতে রাখছেন রান্না করার জন্য, আরে বিদায় করেন। আমি যে কয়দিন আছি, আমি সেই কয়দিন আপনাকে রান্না করে খাওয়াবো। ওই বেটি যদি আমাগো গ্রামের হইতো, জুতা দিয়া পিটাইতে পিটাইতে মুখে চুনকালি মাইখা গ্রাম থেকে বাইর করে দিতাম। তুই কি ধরনের বেটি মানুষ হইছ, তুই রান্না করতে পারিস না? মজা করতেছে আব্বা, মজা করতেছে। কিসের মজা করতেছে? একটা মানুষকে ছোট করা কি মজা? কি এই, আমি মজা করুম কেন? হ্যাঁ, যে বেটি রান্না করছে সে কি আমার বেইন লাগে যে তার সাথে মজা করুম? ডাক দেওয়ার থাপড়ে আমি রান্না শিখাই দেবো। আব্বা দেখেন, আপনি একটু বেশি বলে ফেলতেছেন। আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার মাকে কেন অপমান করতেছেন? কি বললাম বৌমা? আমি তোমার আম্মারে কেন অপমান করতে যাবো? আমি তো কথা বলতেছি যে বেটি রান্না করতেছে তারে নিয়া, তারে অপমান করুন। আব্বা, খাইলে খাও, না খাইলে বাদ দাও। চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আরে থাম, যে বেটি রান্না করছে ওই বেটি ডাক দে, আমাকে ওরে থাপড়াইয়া এই সব রান্না যেগুলি করছে সেগুলি পাড়াইয়া খাওয়ামু। এই যে উনি রান্না করছে, উনি এইভাবে রান্ধে। বিহাই, আমি বুঝতে পারছিলাম যে এটা আপনারই রান্না, কিন্তু এই আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে একেবারে রান্না করেন, জানেন, একদম ডাক্তারদের মতো। এই যে এটার মধ্যে লবণ দেন নাই, লবণ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই যে কষান নাই যে, এটা তো এই বিদেশিরা যেমন রান্না করে, মশলা দেয় না, মশলা ছাড়া রান্না করে, ঠিক সেইটা একদম স্বাস্থ্যসম্মত। মাছটা একটু কাঁচা কাঁচা আছে, এটাও ভালো। এই যে দেখেন আমি খাইতেছি, খুব মজা। খা দেখ, খাইতে পারতেছেন না তো, খাওয়ানোর আর দরকার নেই, এখন থেকে নিজে রান্না করে খাবেন। কি হইলো? আমি তো খারাপ করি। কি রে, তাহলে আসিস কেন? আপনার আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমি না ছোটবেলা থেকেই সুন্দর। জি না, এই কাপড়টার জন্য আপনার খুব ফাইন লাগতেছে। কি সুন্দর কালার, একটা ঝিলঝিল কালার, আমার খুব পছন্দ। ওকে, খেলে নজর লাগবে, নষ্ট হয়ে যাবে শাড়ি। এই আসমা বেগম, রং চা বানাবা চিনি ছাড়া, গরম মশলা দিবা, আদা দিবা, লেবু দিবা, ঠিক আছে? বানাও। আপনি চোখে দেখেন না? আপনার চোখে কি সমস্যা? দেখবো না কেন, সব কিছু খুব ভালো করে চোখে দেখি। তো দেখতে পাচ্ছেন না আমি 2 চুলায় রান্না বসাইছি, রান্না করতেছি। যেই রান্না আপনি করেন সেই রান্না তো মুখে দেওয়া যায় না। আর তাছাড়া এই চুলার থেকে একটা হাঁড়ি নামাইয়া চা বানাইতে কতক্ষণ লাগবে? ততক্ষণে কোনো তরকারি নষ্ট হয় না। আমারে শিখাইতে আইসেন না, আমি আপনার চেয়ে ভালো করে জানি। সরি ভাইজান, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি বাবুর্চির কাজ করেন। হাসিলাম, সমস্যা? আমার কিন্তু ওই দুপুরবেলা চা না হইলে মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি চা বানা। আচ্ছা ঠিক আছে, মাথা যদি গরম হয়ে যায় না, নিচে যান, চার দোকানতে চা খেয়ে একটু ঘুরেও আসেন, তাহলে বাতাস লেগে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। এই, এত বড় কথা আপনি কে আমারে বলায়? হ্যাঁ,
আমি আমার ছেলের বাসায় আসছি, আপনি আমার ছেলের বাসায় মেহমান হয়ে আসছেন, আমিও মেহমান হয়ে আসছি। আপনি আমারে বলার কি? আমি কোথায় গিয়ে চা খাবো না খাবো? আমি এইখানে চা খাবো। এই মা, যাবা না। এই খবরদার, মুখ সামলায় কথা বলবেন। এইটা আমার মেয়ের বাড়ি, আমি এখানে যা বলবো সেটাই হবে। এই, মুখ কিন্তু সামলাই আছে, হাত কতক্ষণ সামলাবো আমি বলতে পারি না। আপনার ভাগ্য ভালো, আপনি একজন মহিলা এবং আমার ছেলের শাশুড়ি, নাইলে এতক্ষণে থাপড়াইতে বাড়ি থেকে বাড়ি করে দিতাম। এই পুরুষ মানুষ, আপনি যদি পুরুষ মানুষ না হয়ে মহিলা মানুষ হতেন না, আপনার মাথার চুলগুলো এতক্ষণ আপনার মাথায় থাকতো না, সবকিছু আমার হাতের মধ্যে থাকতো। এই, লজ্জা করেন আপনার আমার সাথে কথা বলতে? আপনি মিয়া মেয়ের সংসারে একটা উচ্ছিষ্ট হয়ে রয়েছেন, হ্যাঁ? নিজের সংসার সামলাইতে পারেন না, আসছেন মেয়ের সংসার সামলাইতে, তারে খবরদারি করতেছেন, আমার ছেলেটার উপরে অত্যাচার করতেছেন। আমি বুঝি না এগুলা। আল্লাহ 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 আল্লাহ, ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার কি বলতেছে এটা? আল্লাহ, আমি নাকি আমার সংসার করতে পারি না, আমি নাকি মায়ের সংসারে এসে খাই। আল্লাহ, আমি শেষ। কি কথা শুনলাম আমি? এই কথা শোনার আগে কেন আমার মরণ নিল না? আমার মাথার মধ্যে যেন কেমন করতেছে রে, আমার বুকের মধ্যে ব্যথা করতে। এই দেখ আসমা বেগম, দেখ রং কে রং করে, এইসব রং ওই যাত্রাপালায় গিয়া করে, এইখানে না। নিমারে ফোন দে, আমি আর পারতেছি না। আমি আমার পোলারে ফোন দিতেছি, এর একটা বিহিত করতেই দেবো। এইসব উচ্ছিষ্ট এই বাড়িতে থাকতে পারবে না। এই, যাবা না তাড়াতাড়ি। আল্লাহ, তুই এক্ষুনি আমার ফোনটা নিয়ে আয়, আমি এক্ষুনি আমার মেয়ের কাছে ফোন দিব। আমি লিমারে ডেকে বলবো আমার সম্মান রাখতেছে না এই বাড়ি, আর এক মুহূর্ত থাকবো না। ও মা, আল্লাহ দুয়াই লাগে মা গো, তুই আমারে দিয়ে আয়, আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না মা গো। আচ্ছা আম্মা, কি সমস্যা? কোনো কিছু হইলেই আপনি বলেন এই বাসা থেকে চলে যাবেন। কেউ আপনাকে কিছু বলছে? বেরো যেতে বলছে বাসা থেকে? যেটা করছে সেটা ঘাট ধরে বের করে দিলে ভালো হতো। বাহ, তুইও ব্যাগ গুছিয়ে নে, আমার সঙ্গে চল, নাহলে তোকে কবে খুন করে দেবে। আমার যেভাবে থাপ্পড় মারছে মা গো, আমার একদম মনে হচ্ছে দাঁত নড়ে গেছে। এমন ভাবে চুল টেনে ধরছে, এক এক গুছা চুল তার হাতে চলে গেছে। যেভাবে থাপড়াইছে আমারে, একভাবে তোর মা মন মতো থাপড়াইছে আমার। আমার ওর ভালো লাগতেছে না, কিন্তু থাকতে আমার ভয় লাগতেছে। তুই আমার এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যা, আমার মাথার মধ্যে যেন কেমন করতেছে মা। ও মা, ওরে সব ঢং বুঝি না আমি। আরে ডাক্তার এটা দেখা, ডাক্তারও কইব কিচ্ছু হয় নাই, সে সুস্থ। আমি তো বুঝি কেন কইতেছে, আমার পোলার কাছে আমি যাতে খারাপ থাকি সেই ব্যবস্থা করতে চায়। কি আশ্চর্য, যেভাবে আমারে মারছে, বুড়া মানুষ হয়ে এখন আবার তোদের সামনে মিথ্যা কথা বলতেছে। এই, তুই না ওখানে ছিলি? তুই তো সাক্ষী, বলছিস না কেন কথা? বল। জি, আমি ওখানে ছিলাম, মাঝখানেই খাড়াই আসছিলাম দুইজনের। যা যা ঘটছে সবকিছু আমার চোখের সামনেই ঘটছে। আমার যা যা এতক্ষণ বলছে সবই মিথ্যা কথা। দেখছিস, আমি বললাম না সে আমার মারছে, আমি মিথ্যা বলি? আপনি মিথ্যেই বলছেন, আপনি এতক্ষণ যা যা বলছেন ব্যাগ কিছুই মিথ্যা। হ্যাঁ, তো আপনারা খালি মুখ দিয়ে বলছে যে আপনারা চোপড়াইয়ে বাড়ি দিয়ে বাইক করে দেবে, হ্যাঁ কি আপনারা চোপাড়তেছে? একটা ভদ্র মহিলাকে চট দিতে চাইছে, এটা তো চট দেওয়ার থেকে বেশি, তাই না? কি বলো তুমি? শোনেন, আপনি খালি নিজের পক্ষটা নিয়ে কথা বললেন না, আপনি এরকম বয়স্ক একটা সম্মানী মানুষের কি বলছেন, হ্যাঁ মুই শুনি নাই, মুই কি ঠসালাম? হ্যাঁ শোনেন স্যার, হ্যাঁ স্যারকে বলছে তুমি যদি পুরুষ বলা না হইয়া বেডি বানো হইতি, হালে তোর মাথার চুল ব্যাক আমার হাতে থাকতো। আপনি বলেন নাই মুই বাবা মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু স্যার, এই সব কিছু ঘটছে কিন্তু চুলা আর এই রান্না বান্না নিয়ে। চুলা নিয়ে দুইজনে লড়ালড়ি করছে আর এইসব গ্যাঞ্জাম নিয়ে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনারা রান্নাঘরে যাওয়ার দরকার নেই। আব্বা, তুমিও রান্নাঘরে যাবা না। এখন থেকে আপনারা কেউ রান্না করবেন না, সব রান্না করবে আসমা বেগম। আপনাদের যার যা পছন্দ বলবেন সে রান্না করবে, ওর বেতন আমি বাড়াই দেবো। বাট তো আমার কইরাই দিলা। মানে? আমি যে একা একা যাচ্ছিলাম সেটাই তো সম্মানের ছিল। কাজের মধ্যে আমি একটা কাজই করি, রান্না বান্না, সেটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, তাহলে আমি এই বাসায় থাকবো কি করে? এই, তুই আমার ব্যাগ গুছিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি জানি তো তোর স্বামীর বাসা, তুই যাবি না, আমাকেই চলে যেতে হবে, আমি যাই। মা তুমি একটু থামো, তুমি থামো। এই কি বলতেছো তুমি? আসমা বেগম রান্না করবে, সে ভালো রান্না করতে পারে? আম্মা রান্না করে সব সময়, আম্মাই রান্না করবে, আব্বা ওইটাই খাবে। এই, আবার রান্না আমি করবো। আমি যে কদিন থাকবো রান্নাঘর ভাগ হয়ে যাবে, দুই চুলা দুই জনের। আমার যখন যা খুশি আমি তখন সেটা রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে আব্বা,
আমাদের বাসার 2টা চুলা আছে, চুলা এখন থেকে ভাগ হয়ে যাবে, একটা আপনার একটা আম্মার। আম্মা তুমি আব্বার চুলা ধরবা না, আব্বা আপনি আম্মার চুলা ধরবেন না, কথা শেষ। আমাদের অফিস যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, এটাই দেখার ছিল। আমার বাসায় আমার আব্বা আর আমার শাশুড়ি এক চুলায় রান্না খাবে না, আলাদা আলাদা চুলায় রান্না করবে। হয়েছে একটু কইলি কি হইতো? হ্যাঁ, হনেন মুই মিথ্যা কথা বলতে পারি না, মোর আম্মা শেখাইছে মিথ্যা কথা বলা মহাপাপ। এই যে বাজার, ধরেন বাদাম। বাজার কেমন জানি কম কম মনে হচ্ছে। আপনি দেখছেন বাজারটা? হ্যাঁ, না দেখে আন্দাজে কইতেছেন কম কম, আগে দেখেন তারপরে বলেন। দেখা লাগবে না, হাতে নিয়েই বুঝতে পারছি যে কম আছে, তারপরেও দেখতেছি। ওজন ঠিক নাই, যেটা 2 কেজি আনতে বলছে সেটা আনছেন 1.5 কেজি, যেটা 1 কেজি আনতে বলছি সেটা আনছেন 1.5 কেজি। সব বাসি পচা এইগুলো আনছেন, এইটা কোনো বাজার হলো? কি এইগুলা যখন আমি রান্না করবো আমার রান্নার দোষ হবে, এটা কোনো বাজার হলো? হ্যাঁ, বাজার হলো? বাসি হবে কেন? সব টাটকা সবজি, বাজারের সবচেয়ে টাটকা জিনিস আমি নিয়ে আসছি। কম কম মানে আপনি কি আমার সন্দেহ করেন নাকি? সন্দেহ করবো না, যেটা ঘটাইছেন আমি সেইটাই বলতেছি। বাজারের টাকা চুরি করছেন, আবার বেশি বেশি কথা বলেন। এই মহিলা, মুখ সামলায় কথা বলবেন। আমি আমার সংসারের বাজারের টাকা চুরি করি? এত বড় কথা আপনি বলতে পারলেন? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? হয় না। উই যাইছে জুইরা বসছে, আবার বড় বড় কথা বলে। যত বড় মুখ না তত বড় কথা। আমারে কয় মহিলা, আমি উড়ে এসে জুড়ে বসছি। আমার মেয়ের সংসারে আমি আসছি, এইটা আমার মেয়ের সংসার। এই তো মাইয়ার সংসারে আইছে খবরদারি করতে, নিজের সংসার চালাইতে পারে না। কি বলেন আপনি? আমি এক্ষুনি এই মুহূর্তে আমি নিমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলবো, বলবো যে আমার বাড়িতে দিয়ে আয়। এই সংসারে আমি আর থাকবো না, পা ধরে পড়ে থাকলেও কান্নাকাটি করলেও আমি এই সংসারে থাকবো না। বইয়া গেছে আর পা ধইরা কান্নাকাটি করব। আরে এই কথা তো আপনি বহুতবার কইছেন, দিনের মধ্যে 100 বার কন, জানতো না। চলেন আমি নামাই দিয়ে আসি আপনারে। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় যে আমি আপনার সাথে যাব? আমার মেয়ে আসবে, মেয়েকে ফোন করবো, তারপর আমার মেয়ে দিয়ে আসবে, তারপরে আমি যাব। ঠিক আছে, আমিও আমার ছেলেরে এখন ফোন করতেছি। আমি আমার মেয়ের এক্ষুনি বলবো, এক্ষুনি আসতে বলবো, একটা বিহিত করতে আমি হবে। আগে বলবো। রাখো, কথা আছে তোমার সাথে। কি বলবা বলো। তোমার আম্মা এটা কি করলো? কি করছে? আমার আব্বাকে কিভাবে এই কথাটা সে বললো? আমার আব্বা বয়স্ক মানুষ, সে কষ্ট করে বাজার করে আসছে, তারপরও সে কিভাবে বললো যে আমার আব্বা বাজার থেকে চুরি করছে? সে হয়তো কিছু করছে, এর জন্য মা বলছে। কিছু একটা করছে মানে? তুমি কি বলতে চাও আমার আব্বা চোর? আমি কি একবারও বলছি সেই কথা? আম্মা তাকে চোর বলছে, এটা তার বলা উচিত হয় না, ঠিক আছে, কিন্তু শুধু শুধু তো বলার কথা না। সে নিশ্চয়ই উস্কানিমূলক কোনো কিছু করছে, এর জন্য মা বলছে। আর শুধু তুমি আমার মায়ের দোষটা দেখলা, তার দোষটা দেখবা না। সে সারা দিন বাসার মধ্যে বসে থাকে, বসে বসে হিন্দি সিরিয়ালের কুটনা মহিলাদের মতো মার বিভিন্ন কাজের ভুল ধরে, সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, এর জন্য হয়তো মা বলছে। ও, তার মানে আমার আব্বার সব দোষ, তোমার আম্মার কোনো দোষ নাই, তাই না? ঠিক আছে, আমি প্রমাণ করে দিব তোমার আম্মার কি কি দোষ। দেখেন, তুমি কি এই বাসার নতুন দারোয়ান? হ্যাঁ। তুমি কি ডাকাত বংশের পোলা? না, তাহলে তোমার মোস্টটা এরকম ডাকাইতে লাহান তো? বংশগত। ও
বিবাহিত? মাশাআল্লাহ, তুমি একদম সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা দাও। কেন? না মানে মনে করো তুমি তো নতুন দারোয়ানের চাকরিতে জয়েন করছো, ম্যাডামের কিছু লাগতে পারে, স্যারের কিছু লাগতে পারে, মোর পার্সোনাল কিছু লাগতে পারে, কিছু লাগলে সার্টিফিকেটে তোমাকে ফোন দেব, তুমি সার্টিফিকেটের দোকান থেকে লইয়ে গিয়ে আমারে কল দেবা, মুই নিচে ইয়ে লইয়ে যাম। বারবার উপর নিচ করতে ভালো লাগে কও? শাশুড়ির কুটনা আমি ধরতে আইসা তোরে আমি ধরে ফেলাইছি আকলিমা বেগম। তোর চরিত্র কি পরিমাণ খারাপ। শাশুড়ির একটা ব্যবস্থা করি, তারপর তোরে দেখতেছি। কি হলো, নাম্বারটা বলো। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিও নি যাইব। আমি তুই থেকে নতুন, এই বিল্ডিং এর সব ফ্ল্যাটের স্যার ম্যাডামটা কেমন? আমি তো এই বাড়িতে এক ফ্ল্যাটেই কাম করি, এই ফ্ল্যাটের মানুষ লেনদেন ঠিক আছে, কিন্তু মানুষ বেশি ভালো না। কেন লোক ভালো না কেন? না, এই যে ম্যাডাম, হ্যাঁও চাকরি করে, স্যারেও চাকরি করে। ম্যাডামের যে আম্মা একসের বেতনিস মহিলা, এই বা শাওনের পর দিয়ে মরে হাঙ্গোটা দিন খাটায়, এই কাম করো ওই কাম কর, সব কাম করার পরে আবার খুদ ধরে, মন রয় কয় কথা চাই। তারপরে আবার স্যারের আব্বাই আইছে, মোডের উপরেও স্যারের আব্বাকে সহ্যই করতে পারে না ওই মাতারি। ই ভালো লাগে কও? স্যার ম্যাডাম কেমন? ম্যাডাম আগে ভালোই আনলে, মা অনের পরের তে কেমন জানি উল্টা পাল্টা শুরু করছে। আহারে, আমার ছাড়টাই পড়ছে, এটা মাইনকে সিপায়। হ্যাঁ শাশুড়ি হারটা দিন মাইয়ের জামাইরে গাদানির উপরেই রাখে, আর মাইয়াটাও এখন দেখ উল্টা পাল্টা কথা হইনা হইনা স্যারের সাথে জানি কেমন ব্যবহার করে। আমার ছাড়টা বেশি সহজ সরল, বুঝছো, মানে যে গলত কিছু নেই। আচ্ছা হয়েছে, আমি তো তোমারে দিলাম তথ্য, এখন তুমি নাম্বারটা দাও। আমার মোবাইল নেই, মোবাইল ব্যবহার করি না। আরে তোমার মোবাইল নাই, সমস্যা নাই, তুমি বেতন পাইয়া তোমার লিগে একটু বাটন ফোন কিনার মনে জায়গা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? নতুন দারোয়ান, আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? জি ম্যাডাম, যে কোনো দরকার আমার বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোনো কাজের বউ লাগবো? আমার ছোট বোন আছে, সব কাম করে দিব, বেতন খুশি হয়ে যা দিবেন তাতেই চলবো। না, আমার ছোটা কাজের বউ আছে, ভাবতেছি তাকেও ছাড়িয়ে দেব। কেন, বাসা ছেড়ে দিবেন? আরে না, এই বাসা তো আমারই না, আমি তো আসছি আমার মেয়ের বাসায়। এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি, আমার মেয়ে নিজের ডিসিশন নেওয়া এই ছেলেরে বিয়ে করছে। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে আমি তুলে নেব। তারপর শেষ কথা, যে মেয়ে শ্বশুর আসছে না, সারাদিন আমার পিছনে লেগে থাকে, পার পরে পা দিয়ে ঝগড়া বাঁধায়। মানে ভাবতেছি যে ওই বুড়ারে দিয়ে সব কাজ করাম। তা ম্যাডাম আপনি কই যেতেছেন? এখন চাকরি করেন? আরে না, আমি কোনো চাকরি করি না, আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি। ওই বুড়া তো সারাদিন আমার জ্বালাই, আমার মাইয়ার জামাই চাকরি করতে গেছে, এই ফাঁকে আমি যাচ্ছি। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। আরে তুই গ্রামের মানুষ, তুই শহরে কি করিস? গ্রামে বসে চাষাবাদ কর না। আইসে একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি, আর পায়ের পরে পা দিয়া বসে থাকবে, আমারে অর্ডার করবে, আর তার সব কিছু দিতে হবে। আমার ঠেকা পড়ছে আর কি। এখন আমি ঘরে তালা দিয়া বাইরে যাইতেছি, রাস্তায় রাস্তায় ঘরে ঢুকতে পারবি না। উচিত শিক্ষা হয়েছে না? আপনার মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে? ওরা তো বুঝতেই পারবে না, ওরা আসার 5 মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব, ওরা তো ভাববে আমি বাসায় ছিলাম। উচিত শিক্ষা হইব না? একদম উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ জি ম্যাডাম। ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু। আব্বা কই? আব্বাকে ডাকো নাই? কথা বলতেছো না কেন? আব্বাকে ডাকো নাই খাইতে? এই সময় তোমার আব্বা বাসায় থাকে? সারা দিন আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আর আমার কাজের ভুল ধরে, আর সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়ে যায় গায়ে বাতাস লাগানোর জন্য। দেখছো তোমার আম্মা কিভাবে কথা বলতেছে? আমার আব্বা আসছে, কয়েকটা দিন এই বাসায় থাকবে, একটু আরাম আয়েশ করবে, তারপর গ্রামে চলে যাবে। এইভাবে কথা বলতেছেন কেন আপনি?
তোমরা তো খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ো, তারপর আমার সাথে কি কি হয় তুমি জানো? এই খবরদার, আমার আব্বার নামে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার আব্বা গ্রামের সহজ সরল মানুষ, তার চরিত্রে কোনো সমস্যা নাই, চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আরে রাখো, বেশি বুঝবা না, কি বলি সেটা শুনো। তোমরা ঘুমায় যাওয়ার পরে তোমার বাবা 1টা থেকে 2টার মধ্যে বাসায় আসে, আমার অপেক্ষা করতে হয়। উনি আসবেন, দরজা খুলবো, উনাকে খাবার রেডি করে দিতে হবে, উনি খাবেন, তারপরে যা যা বাজবে সেটা আমি ফ্রিজে তুলবো, তারপর আমার লাইট নিভাই ঘুমাইতে হবে। আমার তো নতুন করে সংসার করতে হচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে, জ্বালা হয়েছে আমার। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি কি সাধু? আপনি কি করতেছেন আর কি ভাবতেছেন সেটা আমি জানি না মনে করছেন? কি ব্যাপার রফিক, তুমি আম্মুর সাথে এভাবে কথা বলতেছো কেন? কি করছে সে? কি করছে জানিস না? আমি তোদের নতুন সংসারে আসছি, তোরা দুইজনই চাকরি করছিস, তোদেরকে আমি রান্না বান্না করে খাওয়াচ্ছি, তোদের সংসার গুছায় দিচ্ছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। আর কি, আপনি এই বাসায় আসছেন এই সংসারটা হাত করার জন্য। আপনি তো ওই বাসায় থাকতে পারতেছেন না, আপনার ছেলের বাসায় আপনার ছেলের শাশুড়ি চলে আসছে, বাসা দখল হয়ে গেছে, এই জন্য মেয়ের বাসায় আসছেন, যাতে মেয়ের বাসায় মেয়ের জামাইয়ের ফ্যামিলি থেকে কেউ আসতে না পারে। আমার বাবা আসতে পারবে না, আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, সব দখল আপনি করবেন, তাই না? বেশি কথা বলছো কিন্তু তুমি, এরকম বানায় বানায় কথা বলছো। বানায় কথা বলবো কেন? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাচ্ছি, দাঁড়াও। আমি কখনো বানায় কথা বলি না, ফালতু কথা। বলতেছে এগুলা? এই যে দেখো, এই ভিডিও দেখো। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে, তারপর শেষ। পাইছে প্রমাণ? তোমার মা যেরকম সহজ সরল সাধু সাজে থাকে, সে এত সহজ সরল না। মনে হয় কি ভাজা মাছটা উল্টা খেতে পারে না। এইগুলা তো সব এডিট করা যায় মা। কোনটা এডিট কোনটা রিয়েল খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে। এগুলো তুমি নিজ মুখে বলছো। আল্লাহ গো আল্লাহ, কি কবল আমার, আমার নিজের মাইয়া আমারে বিশ্বাস করে না। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হইল না? আপনি বসে আছেন কোন মুখে? এই তুমি চুপ করো, তুমি কোনো কথা কইও না। তোমার সাথে কিন্তু আমার মায়ের আমি বিয়ে দিতে চাই নাই। তোমার চেয়ে অনেক ভালো পোলার সাথে আমার মায়ের আমি বিয়ে দিতে পারতাম। আমার মাইয়ার অফিসে ছোট একটা চাকরি করো, আবার কথা খাও কোন মুখে? হ্যাঁ, চুপ থাকো। লিমা, মা আসবো? হ্যাঁ মা, আসো। কি হয়েছে? আমার মনটা না একেবারেই ভাল লাগছে না। তুই আজকে একটু আমার সঙ্গে থাকবি মা? হাই, কি রে, কি হয়েছে? কোন কোন করিস কেন? মা, আমার না আমার রুমে যে ঘুমানোর খুব ইচ্ছা করতেছে। মানে রফিক ওকে একা না, ওকে একা রেখে চলে আসছি। আশ্চর্য, মানে তুই আমার মেয়ে, তুই আমার পেট থেকে হয়েছিস? ভাবতেই আমার অবাক লাগছে। তখন কতবার করে বললাম আমার বান্ধবীর ছেলে জিসানের সাথে বিয়ে করে। না না না, রফিককে ছাড়া আমি বাঁচবো না। এখন হয়েছে কত বড় চিপ মেন্টালিটি। মানে দারোয়ান সেজে আমাকে ধরার জন্য এইগুলা করছে। হ্যাঁ, আমি মানতেছি আমি এইগুলা করছি। কেন করছি? তোর সংসারের সুখের জন্য। তোদের নতুন বিয়ে হয়েছে, তোরা দুইজনই চাকরি করিস, আমি একটু গোছাতে আসছি তোদের সংসার। আর কত বড় খারাপ মেন্টালিটির ছেলে চিন্তা কর। আর ওর বাপ তার থেকে ডবল, আরো বেশি খারাপ। আমি তো যাবই, আমার তো সংসার আছে, তোর বাবা আছে। হ্যাঁ, আর উনি এক পাও নড়বেন এখান থেকে, উনি তো নড়বেনই না। আর ওনার যে মেয়ে আছে, জামাই আছে, বাচ্চা আছে, তার সেইগুলো নিয়ে এই বাড়িতে হাজির হবে।
মানে দুইটা সংসার একটা সংসার বানায় ফেলবে। এইখান থেকে আর নড়ানড়ি নাই, তোর জীবনটা একদম হারাম করে দিবে, কোনো সুখ শান্তি পাবি না। তোরে কি করবে জানিস? দাসী বান্দির মতো রাখবে, কাজের মেয়ে বানিয়ে রাখবে, হুকুম করবে এটা কর ওটা কর। কেন করবি তুই? তুই একটা স্টাবলিশড মেয়ে, তোর ভবিষ্যৎ উজ্জ্বল। ভালোই ভালোই এখনো বলছি তুই সরে আয়, নাহলে জীবনেও তুই সুখ পাবি। আমি অনেক চেষ্টা করেছি তোর সংসারটাকে তোর হাতের মুঠে এনে দেওয়ার জন্য, কিন্তু সেটা আর সম্ভব না। আমার চেষ্টা এখানেই শেষ। আম্মু তুমি ঠিক বলছো, এটার কিছু একটা করতে হবে, একটা ডিসিশন নিতে হবে আমার। হ্যাঁ, ডিসিশনটা তাড়াতাড়ি নিয়ে নিস মা। অফিসে যাও নাই কেন? ভালো লাগতেছে না। তুমি যাও না কেন? ভাল লাগতেছে না। আচ্ছা লিমা, বিয়ের আগে আমাদের কত সুন্দর বন্ডিং ছিল। তুমি আমাকে বুঝতা, আমি তোমাকে বুঝতাম। কত স্বপ্ন ছিল, কত প্ল্যানিং ছিল, কিছুই হলো না। একসাথে একই ছাদের নিচে থাকাটা আসলে অনেক কঠিন। বিয়ের আগে আমরা আলাদা ছিলাম তো, এর জন্য সবকিছু অনেক সহজ ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত একসাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা কম করি নাই, তুমিও চেষ্টা করছো, কিন্তু আমাদের একসাথে থাকাতে তুমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। দিন দিন আমাদের মধ্যে ঝামেলা বেড়েই চলেছে, সম্পর্কটা অনেক তিক্ত হয়ে যাচ্ছে। সম্পর্ক তিক্ত হওয়ার চেয়ে আমার মনে হয় আমাদের আলাদা থাকা উচিত। ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো। আম্মা, আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের। আমি আপনাকে কিছু কথা বলি, কথাগুলো শুনেন, তারপর আপনার যা খুশি তাই বলবেন। কথার মাঝখানে প্লিজ কথা বলবেন না। এই যে আমাদের বিয়ের পর থেকে যে আমরা সংসার করতেছি, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ভালো আছি? আমরা তো ভালো নাই। আমরা বিয়ের আগেই ভালো ছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু বিয়ের পর থেকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আপনি বিয়ের পর থেকে আপনি বলতেছেন যে আমাকে আপনার পছন্দ না, আমার কাছে বিয়ে দিতে চান নাই। এটা শুনতে আমার সবসময় ভালো লাগে না আম্মা, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী যে একসাথে এক জায়গায় ঘুরতে যাবে, একটু কথা বলবে, সুখ দুঃখের কথা বলবে, সে উপায় তো নাই আপনার জন্য। আমরা কি কখনো কোথাও যেতে পারছি, কোনো কথা বলতে পারছি? আমার ভালো লাগা খারাপ লাগা কখনো আমার বউর সাথে আমি শেয়ার করতে পারছি? পারি নাই তো, কারণ সব কিছুর মধ্যে আপনি চলে আসেন, আপনি সিদ্ধান্ত দেন আমি কখন কি করব, কখন কি খাবো, কোথায় কি খরচ করব, নিজের মতো করে কখনোই চলতে পারি নাই। এভাবে তো সংসার চলে না আম্মা। লিমা, তোর জামাই যে এতক্ষণ আমাকে এতগুলো কথা শোনালো, তুই কিছু বললি না? মানে তোর কি মনে হয় তোর মা তোর সংসার ভাঙার জন্য এসছে এখানে? আমি তোর ভালো চাই না, আমি তোর খারাপ চাই? মা, বলতে খারাপ লাগলেও আমি আজকে বলছি, তুমি আমার ভালো চাও, এখানে কোনো ডাউট নাই। তুমি চাও না আমি রফিকের সঙ্গে সংসার করি, কিন্তু তুমি বুঝতেছো না মা, আমি রফিকের সাথে থাকলেই ভালো থাকবো। তুমি এখানে যত দিন খুশি থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সব ব্যাপারে এত ইন্টারফেয়ার করলে আমরা আসলে সংসারটা ঠিক মতো করতে পারছি না মা, আমাদের মাঝখানে ঝামেলা হচ্ছে। তোমরা তোমাদের মতো সংসার করো, তোমাদের সংসারের মধ্যে আমি কখনো আর কথা বলতে আসবো না। আই এম সরি। তো হয়েই গেল। রফিক, আমার তো ধান কাটার সময় হয়েছে রে বাবা, আমি কালকে সকালে বাড়ি চলে যাই। তুই বৌমারে নিয়ে বাড়ি আসিস, নতুন ধানের পিঠাপুলি খাবি। বাবা, আমাদের আসলে অফিসের অনেক কাজের প্রেশার,
আমি রফিক কেউই গ্রামে এখন যেতে পারবো না। ওরা যেহেতু যাবে না তাহলে আমি যাই। ওরে বাবা, আপনি? আমি কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারি। In the heart of East Palo Alto, California, where palm trees sway beside barbed wire fences, where hope is a fragile flame and violence too often steals the light, Devonte Lavelle Adams was born not just to survive, but to rise. Born December 24th, 1992, in a town once labeled the murder capital of the United States, he was raised amid sirens, struggle, and the constant echo of dreams deferred. His mother, Pamela Brown, worked multiple jobs to keep food on the table. His father, Douglas Adams, stood as his moral compass, teaching him the value of pain, the meaning of grit. They didn't hand him a golden cradle. They handed him a will, a fight, a blueprint for transformation. Because where Devonte came from, talent wasn't rare, discipline was. And Devonte, he had both. He first laced up cleats at Palo Alto High School, not a football factory, not a powerhouse, but when Adams stepped on the field, the rules changed. He was a quarterback's dream and a defender's nightmare. A basketball phenom too, gliding across the court with the smoothness of water, the bounce of a future dunk contest king. But it was on the gridiron, cutting post routes through suburban skies, that his legend began. In his senior year, he snagged 64 receptions for 1,094 yards and 12 touchdowns, guiding his team to a CIF state championship. Still, the top colleges looked the other way. Undersized, underrated, unheralded, Devonte Adams was just a name on the list. Then came Fresno State, a school no blue bloods feared, but where fire was born. There he met Derek Carr. Their connection, instantly electric. They were two overlooked stars, hell-bent on making the world remember their names. In 2012 and 2013, Devonte exploded. He didn't just catch passes, he rewrote NCAA records. As a redshirt freshman, he had 102 receptions. Then he followed that up with a jaw-dropping sophomore season, 131 catches, 1,718 yards, and 24 touchdowns, 24. A number that whispered Heisman, a number that screamed legacy. NFL scouts could no longer ignore the beast from the West. Draft Day 2014, Green Bay calls second round, 53rd overall, behind receivers with bigger names and flashier resumes. But they didn't know what was coming. They didn't see the quiet hurricane that would soon rewrite the art of route running. His first years in the NFL were not golden. Drops plagued him, injuries nagged, critics labeled him a bust. In 2015, fans screamed for his benching. But Devonte didn't flinch. He didn't whine. He worked. Early mornings, silent reps, footwork drills until his calves screamed. In Green Bay, under the brutal Wisconsin snow and the even colder scrutiny of legacy comparison, Jordy Nelson, Donald Driver, Greg Jennings, Adams found himself forged by adversity. Then came the resurrection. Jordy gets hurt. Opportunity knocks. Adams answers with 997 yards and 12 touchdowns. His feet, poetry in cleats. His hands, sure as stone. And his routes, devastating. From whip routes that left DBs gasping to back shoulder fades with Aaron Rodgers that looked like choreographed ballet, Devonte evolved. He became the craftsman of the receiver position. No wasted movement, no mercy. By 2020, he wasn't just elite, he was untouchable. In just 14 games, he posted 115 catches, 1,374 yards, and a league-leading 18 touchdowns. 18. He turned CB1s into liabilities. He made Pro Bowlers look like rookies. Jalen Ramsey, cooked. Stephon Gilmore, outclassed.
It wasn't about speed, it was about soul, heart, technique. Adams ran routes like Miles Davis played jazz, fluid, smooth, unpredictable, a symphony of destruction. But even at his peak, Devontae's story was never about flash. It was about loyalty, brotherhood. And when Green Bay waffled on commitment, refused to pay him what he'd earned, refused to guarantee his future, Devontae did the unthinkable. He left MVP Rodgers. He left Lambeau's legacy. For what? For friendship, for faith, for Derek Carr. In 2022, he joined the Las Vegas Raiders against logic, against narratives, against easy rings. Why? Because Carr was more than a quarterback. He was family. And Vegas, it was a clean slate, the beginning of a new kingdom. Year 1 in the black and silver, another masterclass. 100 receptions, 1,516 yards, 14 touchdowns. He led the league in TDs. Did it with a new system, a new team, and media whispers of failure. When Carr was benched, Devontae didn't run. He stood tall. When critics questioned his move, he reminded them with every snap who he was. But the 2023 season brought turbulence. Carr gone, Jimmy Garoppolo injured, rookie QBs throwing ducks. Devontae, still dominant, double-teamed every snap, still making acrobatic catches, still torching secondaries, still standing as the last light in the Raiders' storm. He wasn't just playing football. He was teaching a masterclass in professionalism, perseverance, and pride. Off the field, Devontae is a father, a family man, humble, grounded, no scandals, no arrogance, just fire. He trains like an underdog, plays like a champion. In a world of showboats and distractions, he's a throwback. Jerry Rice with 2020 swag. Marvin Harrison with modern-day muscle. Now he's entering the final chapters, but don't be mistaken, the story isn't over. Davante Adams is still one of the league's deadliest weapons, still redefining the WR position, still reminding everyone you don't need to scream to be feared. Sometimes the quietest voice is the sharpest blade. So when he lines up, silver helmet gleaming under the Nevada sun, DBs trembling across from him, remember this. He came from the darkness, from the streets of East Palo Alto, from disrespect, from rejection, and he built an empire from route trees and grit. But legends like Davante Adams don't stop at numbers. No, what makes him transcend the stat sheet is the way he moves souls. The way on 3rd and 9, with the game on the line and chaos around him, he runs a slant so sharp it could cut time in half, and comes down with the ball, arms outstretched like poetry in motion. The way he explodes off the line, planting defenders in the turf like they never existed, spinning cornerbacks into confusion with a single head fake. There is a rhythm in his play, a rhythm that echoes the beat of every overlooked dreamer, every underestimated warrior. And in Las Vegas, amid the glittering neon lights and the noise of the Strip, he remains a silent assassin. A man of few words, but many answers. When reporters prod, he answers with honesty, not flair. When critics question his decision to leave Rodgers and Green Bay, he doesn't bark back. He simply lines up, runs routes with surgical precision, and proves why he is the gold standard. Because for Davante, greatness isn't a destination. It's a routine. It's what happens behind closed doors, when no one's watching. In the weight room at 5 a.m., in the film room after midnight, in the repetition of foot drills until his calves cramp and his breath shortens. And still, he gives back. Back to East Palo Alto, back to his high school, back to the kids who stare at cracked pavement and dream of grass fields. Davante never forgot where he came from. He became the man he needed as a boy. He funds scholarships. He speaks at schools. He shows up not just as a football star, but as proof that even from the darkest soil, the brightest roses can bloom. 2024 looms ahead, and many speculate whether he'll be traded, whether the Raiders will rebuild, whether Adams will don another jersey before he's done. But know this, whatever the colors, wherever the stadium, Davante Adams brings with him a legacy of defiance,
of rebuilding greatness from doubt, of turning disrespect into highlight reels. His connection with quarterbacks may change, but his connection with the craft, unbreakable, because he is the kind of player who elevates those around him, who commands double coverage and still wins, who takes the pressure and bends it to his will. Years from now, when the dust of this era settles and debates rage over who truly defined this golden age of receivers, Jefferson, Hill, Chase, one name will echo with undeniable weight: